আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত রাইজিং বিডের নিয়মিত আয়োজন ত্রিবেণীতে। গান, কথা এবং কবিতা দিয়ে সাজানো থাকে ত্রিবেণী। আজকেও ত্রিবেণীতে যথারীতি থাকছে গান, কবিতা এবং আড্ডা। আজকে আমাদের সঙ্গে আছেন কণ্ঠের জাদুকর, উপস্থাপক এবং আবৃত্তি শিল্পী সৈয়দ ইসমাত তোহা, এবং আমাদের সঙ্গে আছেন কণ্ঠশিল্পী জয়িতা ঘোষ দোলা। ধন্যবাদ। আরও একজন অতিথি আছেন আজকে, তার সঙ্গে পরিচয় করে দিচ্ছি। তবলায় আজকে আছেন বিপ্লব কুমার দে। জয়িতা, আপত্তি না থাকলে আগে তোহাবার কাছে যাই, যেহেতু উনি সিনিয়র। নিশ্চয়ই। তোহা ভাই, কেমন আছেন আপনি? অনেক ভালো, আমি সবসময় ভালো থাকি। তো হ্যাঁ, এটা হচ্ছে কি আমার নিয়ম, যে আমি যে অবস্থায় থাকি ভালো বলি কেন, যে আমি যদি এখন অসুস্থ থাকি, আল্লাহ হয়তো চান যে এই অবস্থায় তাকে আমি ভালো মনে করি। সুতরাং যাতে আল্লাহ খুশি হন, আমি ওটাতেই বলি যে হ্যাঁ ঠিক আছে, ওটাই ভালো। আর সেই জন্য কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে তবে আপনি কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি। গুড। দোলা, আপনি কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। আশা করি আমরা সবাই ভালো আছি এবং যারা দেখছেন আমাদের অনুষ্ঠান তারাও ভালো আছেন। তোহা ভাই, আমি শুরুতেই আপনার কাছে যেতে চাই যে আপনি খুলনা বেতার দিয়ে আপনি কাজ শুরু করেছেন। হ্যাঁ, সেটা খুলনা বেতারের সঙ্গে কিভাবে যুক্ত হলেন, বা তারও আগে যদি যায় যে আপনি আবৃত্তি বা এই যে বাচিক শিল্প এর প্রতি কিভাবে ঝোঁকলেন? রেডিওতে যখন নিউজ হতো আমি শুনতাম, খুব ছোট তখন। মাকে জিজ্ঞেস করেছেন যে মা, এখানে কথা বলে কারা? তা মা বলছে ওরা ছোট ছোট মানুষ, তুমি বুঝতে ওখানে ঢুকতে পারবে না, তুমি এখন বড় হয়ে গেছো। তা আমার ওই যে একটা আগ্রহ যে এই ছোট মানুষগুলো আমাকে দেখতে হবে। আচ্ছা, তিনতলা বাড়ি, দোতলায় রেডিও ছিল, বাবার ডিসপেন্সারির নিচে। তা আমি এক সময় দোতলায় গিয়ে ওই রেডিওর পিছনে হার্ডবোর্ড খুলে দেখতে গিয়ে কারেন্ট খেয়ে পড়ে গেলাম। আব্বা নিচে থেকে ছুটে এসে বললেন যে তুমি এখানে কী করো? তেমনি আমি যে ছোটো ছোটো মানুষ আছে রেডিওতে, ওটা দেখার জন্য আসছি। তোমাকে কে বলছে তোমাকে এরকম ছোটো ছোটো মানুষ আছে বলে? মা বলো যে, তখন মাকে বলে কি তুমি এটাকে মেয়ের ছেলেটাকে খামাখা মিথ্যে কথা বলে কেন? বলে কি বুঝবে কিছু তো বুঝাবা। যাই হোক, তখন আমার একটা ধাক্কা খেলাম যে মানুষ নাই অথচ কথা বলে। এই আমার তখন মনের থেকে খুব একটা, এই মানুষগুলো কারা কথা বলে এটা আমার দেখতে হবে। তখন থেকে আমার আগ্রহ, ওইখানে আমি কথা বলবো, সবাই শুনবে, যেভাবে হোক আমাকে ওখানে যেতে হবে। এবং তখন থেকে আমার চর্চা শুরু। আমি তো ক্লাস 5 আর 6 পড়ি। তখন থেকে আমি, তখন ওই বাবা নিউজ পড়তেন, নিউজ পত্রিকা পড়তেন, ওই পেপার কাটিং কেটে কেটে আমি নিউজ পড়তাম। প্রত্যক্ষভাবে আমার কিন্তু কোনো ওস্তাদ ছিল না, আমি কোনো ওস্তাদের কাছে শিখিনি এগুলো। আমার পরোক্ষভাবে আমি আকাশবাণী যখন খবর হতো আমি শুনতাম। দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, বিজন বোস, নীলিমা সান্যাল এনারা পড়তেন। দেবদুলাল বন্দ্যোপাধ্যায়কে, বিজন বোসকে আমার খুব পছন্দ হতো। ওই বিজন বোসের নিউজ পড়ার থেকে আমি চেষ্টা করে দেখি আমি ওইভাবে পড়তে পারি কিনা। ওই পেপার কাটিং নিয়ে পড়তাম। এরপর রেডিওতে কিভাবে আসলেন? রেডিওতে 69 সালে রেডিও, খুলনা রেডিও চালু হলো। আঞ্চলিক অনুষ্ঠান তখনও হয়নি, ওরা ঢাকা রেডিওর অনুষ্ঠান সম্প্রচার করতো, রিলে করতো। একবার হঠাৎ করে রেডিওতে প্রচার করলো এখানে কিছু ঘোষণা নেওয়া হবে, যারা অডিশন দিতে চায় তারা অডিশন দিতে পারে। আমি এমনভাবে চর্চা করেছি, আমার নিজের বদ্ধ ধারণা ছিল যে আমি ভয়েসে যদি আমি উপস্থাপনা অডিশন দেই আমি পারবো, এবং যথারীতি আমি পেরেছিলামও। 280 জন অডিশন দিয়েছিল, তার মধ্যে আই স্টুড ফার্স্ট। আমি গর্বিত যে খুলনা রেডিওতে আমি একজন ঘোষক হিসেবে প্রথম ওখানে উপস্থাপনা শুরু করি। তার মানে আপনি ইতিহাসের একটা অংশ হয়ে গেছেন বলা চলে। খুব শিহরিত ছিলাম সেদিন। আমার সেই আশা, এত বছরের আশা পূর্ণ হলো, এবং সেই অবধি আমি এখন এর সঙ্গে জড়িত। এখন যদি হিসাব করেন তাহলে বলতে হবে যে লং 50 ইয়ার্স। তো অনেক অভিজ্ঞতা হয়েছে জীবনে, অনেক। যাক, তো হবে, ধন্যবাদ আপনাকে। আমাদের আরেকজন শিল্পী আছেন, তিনি বোধহয় শুনে শুনে বোর হয়ে যাচ্ছেন কিনা আমি ঠিক জানি না। দোলা, আপনি, আমি যতদূর জানি যে আপনি ত্রিশাল কবি নজরুল ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করছেন মিউজিকের উপর, এবং এখন মাস্টার্স করছেন। জি। আপনি বলবেন যে আপনার সঙ্গীতে আসাটা কিভাবে হলো? আসলে সঙ্গীতে আসাটা একদমই পারিবারিকভাবে। কারণ হচ্ছে আমি আমার মামার বাড়িতে গেলে দেখেছি যে আমার মা, মাসিমণি, মামাতো বোন, মেসোতো ভাইরা গান করছেন। আবার আমার বাবার ফ্যামিলিতে যখন এসেছি তখন দেখেছি যে আমার পিসি, কাকাতো বোন,
কাকাতো ভাই সবাই গান করছেন। তো ওইভাবে আসলে আমার ভেতরে গানটা খুব ভালোভাবেই ঢুকে গিয়েছিল, এবং এরপরে আসলে বাবা মার প্রচুর চেষ্টায় আমার গান শেখা শুরু হয়, এবং এখনও শিখছি, শেখার চেষ্টা করছি। আচ্ছা, আপনি কি ধরনের গান বেশি করেন? আমি আসলে সব ধরনের গানই করার চেষ্টা করি, কিন্তু আমি এখন লোকসঙ্গীতে মাস্টার্স করছি। আচ্ছা, গুড। তুহা ভাই, আরেকটি বিষয় শুরুতেই বলা দরকার ছিল, তারপরেও এখন বলছি, সেটি হচ্ছে যে আমরা যখন এই অনুষ্ঠানটা করছি এটা কিন্তু আগস্ট মাস। হ্যাঁ, আগস্ট মাস হচ্ছে শুধু শোকের বললেও বোধহয় একটু কমই বলা হবে, কারণ আমাদের বিখ্যাত যতগুলো মানুষ বাংলাদেশের বা বাংলা সাহিত্যের, আমরা দেখছি যে তার কিংবদন্তি তুল্য মানুষ যারা, তাদের 3 জন এই আগস্ট মাসে ইহধাম ছেড়ে চলে গেছেন। তাদের মধ্যে বঙ্গবন্ধু তো অবশ্যই সবার আগে আসে, যেহেতু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে স্বীকৃতি পেয়েছেন অবশ্যই। এবং 15ই আগস্ট তাকে আপনারা জানেন যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সপরিবারে। এছাড়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও এই আগস্ট মাসে 7ই আগস্ট তিনি তিরোধান করেছিলেন। আগামী 29শে আগস্ট আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি এই অগস্টের আরেকটা কথা বলি, এই অগস্টের 21শে আগস্টের কথা আমরা বলতে পারি না, কিন্তু ওই দিন অসংখ্য মানুষকে গ্রেনেড হামলায় হত্যা করা হয়েছিল রাজনৈতিক কারণে, যেটা আমরা কখনো ভুলতে পারবো না। 15ই আগস্টকে কেন্দ্র করে আমি বঙ্গবন্ধুর নিবেদিত নির্বলিত গুণের একটা কবিতা প্রথমে আমি শোনাবো আপনাদেরকে। নির্বলিত গুণের কবিতা বঙ্গবন্ধুকে নিবেদিত, সেই রাত্রির কল্পকাহিনী। তোমার ছেলেরা মরে গেছে প্রতিরোধের প্রথম পর্যায়ে, তারপর গেছে তোমার পুত্রবধূদের হাতের মেহেদি রং, তারপর তোমার জন্মসহোদর ভাই শেখ নাসের, তারপর গেছেন তোমার প্রিয়তমা বাল্যবিবাহিতা পত্নী, আমাদের নির্যাতিতা মা। এরই ফাঁকে একসময় ঝরে গেছে তোমার বাড়ি সেই গরবিনী কাজের মেয়েটি বকুল। এরই ফাঁকে একসময় প্রতিবাদের দেয়াল থেকে খসে পড়েছে রবীন্দ্রনাথের দরবেশ মার্কা ছবি। এরই ফাঁকে একসময় সংবিধানের পাতা থেকে মুছে গেছে 2টি স্তম্ভ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র। এরই ফাঁকে একসময় তোমার গৃহের প্রহরীদের মধ্যে মরেছে 2 জন প্রতিবাদী, কর্নেল জামিল ও নাম না জানা এক তরুণ, যার জীবনের বিনিময়ে তোমাকে বাঁচাতে চেয়েছিল। তুমি কামান আর মৃত্যুর গর্জনে উঠে বসেছ বিছানায়। তোমার সেই কালো ফ্রেমের চশমা পড়েছ চোখে, লুঙ্গির উপর সাদা ফিনফিনে 7ই মার্চের পাঞ্জাবি, মুখে কালো পাইপ। তারপর হেঁটে গেছ বিভিন্ন কোঠায়। সারি সারি মৃতদেহগুলি তোমার কি তখন খুব অচেনা ঠেকেছিল? তোমার রাসেল, তোমার প্রিয়তম পত্নী সেই গুলিবিদ্ধ গ্রীবা, তোমার মেহেদি মাখা পুত্রবধূদের মুজিবাশ্রিত করতল, রবীন্দ্রনাথের ভুলুণ্ঠিত ছবি, তোমার সোনার বাংলা। সিঁড়ি বেয়ে নিচে নামবার আগে তুমি শেষবারের মতো পাপ স্পর্শহীন সংবিধানে পাতা উল্টিয়েছ। বাংলাদেশের মানচিত্র থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে মেখেছ কপালে। ওই তো তোমার কপালে আমাদের হয়ে পৃথিবীর দেয়া মাটির ফোঁটার শেষ তিলক হায়। তোমার পা একবারও টলে উঠল না, চোখ কাঁপল না। তোমার বুক প্রসারিত হলো অভ্যুত্থানের গুলির অপচয় বন্ধ করতে, কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন কৃষকের একবেলার অন্নের চেয়ে বেশি। কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন শ্রমিকের একবেলা সিনেমা দেখার আনন্দের চেয়ে বেশি। মূল্যহীন শুধু তোমার জীবন, শুধু তোমার জীবন পিতা। তুমি হাত উঁচু করে দাঁড়ালে, বুক প্রসারিত করে কি আশ্চর্য আহ্বান জানালে আমাদের। আর আমরা তখন রুটিন মাফিক ট্রিগার টিপলাম। তোমার বক্ষ বিদীর্ণ করে হাজার হাজার পাখির ঝাঁক পাখা মেলে উড়ে গেল বেহেশতের দিকে। তারপর ডেড স্টপ। তোমার নিষ্প্রাণ দেহখানি সিঁড়ি দিয়ে গড়াতে পায়ের তলায় এসে হুমড়ি খেয়ে থামল, কিন্তু তোমার রক্তস্রোত থামল না। সিঁড়ি ডিঙিয়ে বারান্দার মেঝে গড়িয়ে সেই রক্ত, সেই লাল টকটকে রক্ত বাংলার দুর্বার ছোঁয়ার আগেই
আমাদের কর্নেল সৈন্যদের ফিরে যাবার বাঁশি বাজালেন। চমৎকার। দোলা, কেমন লাগলো? অসাধারণ। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে কণ্ঠের জাদুকর। হ্যাঁ, আসলেই এক রহস্যময় এক জাদুকরী কণ্ঠ আপনার। আসলে সবাই পারবে, চেষ্টা করলে সবাই পারে। আমার মনে হয় চেষ্টার শেষ নেই, যেই চেষ্টা করে সেই পারে, কিন্তু ধৈর্য থাকতে হবে। আচ্ছা, ধৈর্যটা বড় জিনিস। যাক তোহা ভাই, আমার মনে হয় একটা গান শুনলে বোধহয় ভালো হয়। হয়তো দোলা তো দুলছে গান গাওয়ার জন্য, আমি দেখতে পাচ্ছি তো। আচ্ছা দোলা, যেহেতু 7ই আগস্ট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস ছিল, আমরা একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করতে পারি। জি অবশ্যই। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চাই। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চাই। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চাই। সুন্দর, চমৎকার। ধন্যবাদ। তোহা ভাই, আমার মনে হয় যে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে এই গানটা পছন্দ না করবে। আমার তো গুনগুন করে গান গেতে ইচ্ছে করছিল তার সাথে সাথে, যদি আমি গানের শিল্পী না, একসময় গানের শিল্পী হওয়ার খুব ইচ্ছে ছিল। আচ্ছা, তো পরে যখন হারমোনিয়ামে সারেগামা শুরু হলো, তখন চিন্তা করি একটা কোন যন্ত্রণা পড়ছে। আমি শুরু আমাকে সবক দিচ্ছে সারেগামা করতে হবে সারাদিন ধরে, এ তো আমার পক্ষে সম্ভব না। তো শেষ করে ছেড়ে দিলাম, চিন্তা করলাম যেটা নিয়ে আমি আছি ওটা নিয়ে থাকি, তো ওটাতেই আজকে এই পর্যন্ত। দোলা কিন্তু ছাড়েনি। দোলা, কত বছর বয়স থেকে আপনি শুরু করেছেন এই গান? আসলে অনেক ছোটবেলা থেকে, আমার পড়াশোনা শুরু হওয়ার আগে থেকেই গান শেখা শুরু।
সেটা বুঝলাম, কিন্তু এই আপনি আবার পড়াশোনাতেও আবার মিউজিক নিয়েই পড়াশোনা করছেন। আসলে আমার এসএসসি ইন্টারের পর যখন আমি ইউনিভার্সিটির অ্যাডমিশন দিতে যাই, তো তখন আমাদের ইউনিভার্সিটিতে আমি যে ইউনিটে পরীক্ষা দিয়েছি সেখানে মিউজিক, ইকোনমিক্স, বাংলা, ইংরেজি সবগুলো সাবজেক্ট একসাথে ছিল। তো আমাদের তখন অ্যাডমিশনের সময় ওএমআর শিটে পূরণ করতে হতো যে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস এরকম। তো আমার ফার্স্ট চয়েস ছিল মিউজিক। যারা গার্ড দিচ্ছিলেন সবাই আমাকে বারবার এসে বলেছে যে তুমি ভুলে দিচ্ছ, এরকম তো কিছু হচ্ছে না, মিউজিকে তুমি বুঝে দিচ্ছ। তো আসলে তখন আমি বলেছিলাম যে হ্যাঁ, আমি যদি এই ইউনিভার্সিটিতে পড়ি আমি মিউজিকেই পড়বো, তা না হলে আমি পড়তে চাই না। তো আসলে খুব ইচ্ছা ছিল মিউজিককে নিয়ে পড়ার, এবং মিউজিকটা সারা জীবন ধরে রাখার খুব ইচ্ছা। জানি না কতটুকু পারবো, তবে চেষ্টা অব্যাহত থাকবে। গুড। তোহা ভাই, আপনি তো কবিতা নিয়ে পড়েননি, আপনি কবিতা কোন সাবজেক্টে পড়েছেন? আমি পড়েছি এমন একটা সাবজেক্ট যেটা আপনি কবিতার সঙ্গে মিলবে না। আমি 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 পলিটিক্যাল সায়েন্সে পাশ করেছি, আচ্ছা। কিন্তু পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে আমার এই সংস্কৃতের সঙ্গে কোনো মিল নেই। এইটাই হয় মনে হয়। তোহা ভাই, আপনি একবার বলছিলেন যে মানে চর্চা করলে হয়ে যায়। হ্যাঁ। তো এখন যারা আবৃত্তি করতে চান, উপস্থাপনা করতে চান, তাদের জন্য আপনার পরামর্শ কি? ওই যে বললাম যে চর্চা করতে হবে রেগুলার, হ্যাঁ। আর সবচেয়ে উচ্চারণ শুদ্ধ করতে হলে স্বাভাবিক কথা বলতে হবে, একদম মানে পরিচ্ছন্ন ভাষায় কথা বলতে হবে, বাংলা বলতে হবে বাংলা মতো, ইংলিশ করতে হবে ইংলিশের মতো। এখন আমরা যারা দেখি যে ইদানিং যে এফএম ব্যান্ড যেগুলো হয়, সাধারণত আমরা দেখি এগুলোতে বাংলিশ উচ্চারণ করে, এটা কিন্তু ঠিক না। আমার মতে যেটা বলে আর কি, বাংলাকে বাংলা মতো উচ্চারণ করতে হবে, বেশি করে আবৃত্তি করতে হবে। যত বেশি আবৃত্তি করবে তত গলা খুলবে। আচ্ছা, তবে আবার আমরা আপনার কবিতায় যেতে চাই। হ্যাঁ। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলাম। আমার সকল তনুমন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে, তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে। আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনা যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনাদলের তুর্যবাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই, এই সমাজেরই নই, আমি সকল দেশের, সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয়, যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান, তার স্তবক গানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতের বিনা পায়ে পদ্ম ফুলি দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধা দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারে অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়ানোর ইচ্ছা আমার কোনো দিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা, কলুষিত, পুরাতন, পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী যবন, কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন হয়ে থাকে, তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে। আমার গাঁট ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি, আর একজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানের দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরে যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যতই দুঃখময়ী হোক,
আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি, দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে। সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমাকে প্রায় বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্যে আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু কিন্তু আমার জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলেটা মারা গেছে। আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়েছে, ঠিক সেই দিনই, সেই সময়ে আমার বাড়িতে হাসনাহেনা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনাহেনার গন্ধ উপভোগ করেছিলাম। আমার কাব্য, আমার গান, আমার জীবনের অভিজ্ঞতার মধ্যে হতে জন্ম নিয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নেমে আসতে হয়, তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল অনেক দিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরা এসেছিল অপূর্ণতার বেদনায়, তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, না, আমি কবি বলে বলছি না, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারই বলছি। আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে আমি প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব, সেদিন হয়তো বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমিক, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ। টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিলে বন্ধু তুমি যেন যেও না। যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোন একটা কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি পায়ে পেশা ফুল পাও, সেইটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিনমান, কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুড়িব একাকী, গন্ধ ভিতর ধূপ। অসাধারণ। দোলা, কেমন লাগলো? খুবই ভালো। এই কবিতাটাই পড়েছেন কাজী সব্যসাচী। হ্যাঁ, এবং সব্যসাচীর পরে আপনার কাছে শুনলাম এখন। অসাধারণ। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ছড়া পায়ে পেশা ফুল পাও, সেইটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি, আমি তোমায় পেয়েছি। নজরুলকে আমরা ওইভাবেই পেয়েছি। হ্যাঁ, আসলে যাই হোক, তোহা ভাই নজরুলকে স্মরণ করলেন। আমরা দোলার কাছে যাব এবার। দোলা আর একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই। জি, চেষ্টা করছি। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। এলো আধার
জাগানিয়া তোমায় গান শোনাবো। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে আমার কাজের মাঝে মাঝে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো। ও গো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। ও গো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। ধন্যবাদ দোলা, খুব চমৎকার গাইলেন। দর্শক, আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত রাইজিং বিড নিয়মিত আয়োজন ত্রিবেণী। ত্রিবেণীতে এবার আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, মাত্র 30 সেকেন্ডের। এক্ষুনি ফিরছি। ডিজিটাল ক্যাম্পেইন সিজন 7 মেগা ফেস্টিভ্যাল। ওয়াও, আবার হব মিলিয়নিয়ার। ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনে হতে পারেন মিলিয়নিয়ার ও অসংখ্য লাখপতি। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। ওয়ালটন। I love fresh food. That's why Walton. বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত রাইজিং বিডের নিয়মিত আয়োজন ত্রিবেণীতে। ত্রিবেণীতে আজকে আমাদের সঙ্গে আছেন সৈয়দ ইসমাত তোহা এবং জয়িতা ঘোষ দোলা। তোহা ভাই, বিরতির পর শুরুতে আবার আপনার কাছে যেতে চাই। আমি ছোটবেলায় রেডিও শুনতাম, আপনার মতে বলা চলে। এবং যখন আমি স্কুলে পড়ি তখন বাংলাদেশ বেতারের 2-3টা প্রোগ্রাম খুবই বিখ্যাত ছিল। তাদের মধ্যে একটা ছিল রাতে হতো, রাত 9টায় উত্তরণ রেডিও ম্যাগাজিন। এই অনুষ্ঠানটা শুরু হয় বাংলাদেশ বেতার ঢাকা থেকে 1975 সনে এবং অদ্যাবধি এখন আছে। সকালের দিকে একটা অনুষ্ঠান হতো দর্পণ। হ্যাঁ, দর্পণ হতো। আমি বিশেষ করে এই অনুষ্ঠান দুটি মিস করতাম। প্রতিধ্বনি হতো, প্রতিধ্বনি নামে একটা অনুষ্ঠান হতো, ম্যাগাজিন অনুষ্ঠান। কিন্তু রাত 9টায় যেটা হতো উত্তরণ, সেইখানে আমি আপনার ভয়েস প্রথম শুনতে পাই এবং আপনার ভয়েস শুনে বলা চলে এক রকমের প্রেমে পড়ে যাই আমি। আচ্ছা। এবং সেই থেকেই আমি নিয়মিত রেডিও শুনতাম এবং আমারও মনে হতো আহা, আমিও যদি ওরকম মানে রেডিওতে গিয়ে কথা বলতে পারতাম। এবং 96-তে আমি রেডিওতে তালিকাভুক্ত হয়ে উপস্থাপক হিসেবে। তো আপনার সঙ্গে একটা মিল আছে ওই ক্ষেত্রে। এখন সেই উত্তরণ এখনো হয়, বাট আপনি বোধহয় সময় দিতে পারছেন না। সময় দেওয়াটা বড় কথা না, কথা হচ্ছে যে আমি ছেড়েছি একটু কষ্টে। 75 থেকে 85 পর্যন্ত শফিক কামাল উপস্থাপনা করতেন এবং ওটা যেন শফিক কামালের জন্যই তৈরি হয়েছিল উত্তরণটা, এরকম মনে হয়। মাঝে মাঝে শফিকুল ইসলাম বাহার ভাই বাহার করতো অনেক পরে, ওর অনেক পরে, আমারও পরে। 85-তে যখন আমি ঢাকায় চলে আসি, আমি এসে প্রথম উত্তরণে হাল ধরি। তখন শফিক কামাল প্রায় সময় অনুপস্থিত থাকতেন এবং ওনার ওই সাবস্টিটিউট, উনি তো ততদিনে স্টার হয়ে গেছেন। হ্যাঁ, ওনার ওই উত্তরণ মানেই শফিক কামাল, সবাই জানতো। মাঝখানে উনি শেষের দিকে 85-এর শেষের দিকে গিয়ে উনি অনিয়মিত হয়ে আসছিলেন আস্তে আস্তে। মানে সপ্তাহে 5 দিন হতো অনুষ্ঠানটা তখন, এখন যেটা 6 দিন হয়। তো প্রায় অনুপস্থিত থাকতেন। তো একসময় সবাই কর্তৃপক্ষ চিন্তা করো যে একটু উপস্থাপক চেঞ্জ করার দরকার, উনি তো অনেক দূরের থেকে আসেন, এরকম সময় অসুবিধা হয়। তো এই চিন্তা করতে তো অডিশনও কল করলো,
ওরকম হলো না। ঠিক ইন দ্য মিন টাইম আমিও খুলনা থেকে তখন ট্রান্সফার হয়ে আসছি। তো খুলনার ভিতরে আমার একটা আলাদা ইমেজ ছিল, আমি অনেকদিন ধরে কাজ করেছি। যারা ওখানে ট্রান্সফার হয়ে এসেছেন ঢাকার বেতারে, তারা বললেন কি যে এটা একমাত্র পারে তোহা যদি চেষ্টা করে, তাছাড়া কিন্তু সম্ভব না। তা আমাকে ওখানে বেতারের সবচেয়ে হাই ভোল্টেজ প্রোগ্রাম ছিল সেটি, সবচেয়ে পপুলার অনুষ্ঠান ছিল, এবং এত ভালো একটা অনুষ্ঠান, মানুষের টেলিভিশনের প্রোগ্রাম বাদ দিয়ে ওই রেডিও শুনতো, এত ভালো একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানটা নষ্ট করে ফেললো কিছু কিছু বেতার কর্তৃপক্ষ, ওইটা বলা উচিত না। তারপর ওটা একটা ম্যাগাজিন অনুষ্ঠানের যে চার্মটা থাকা উচিত, সেই চার্মটা ওনারা নষ্ট করে ফেলেছেন, যে কারণে আমি একটু রাগ করে, একটু কষ্ট পেয়ে আমি অনুষ্ঠানটা ছেড়ে দিয়েছি। এখন বলে আমাকে আমার মনে হয়েছে যে এই বিশেষ করে আপনার কণ্ঠ শুনে, আমি তো আগেই বললাম যে আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম, আমার মনে হয়েছিল এই মানুষটাকে যদি কখনো সরাসরি দেখতে পারতাম। প্রেমের কথা যদি বলেন, আমি একটা কথা বলি। শিওর। হ্যাঁ, অনেকে প্রেমে পড়ে আমার কণ্ঠে, বেতারের সামনে এসেও অনেক সময় দেখা করতে যায়। অনেকে মনে করে, অনেক মেয়েদের চিঠি পেয়েছি, অনেক মেয়েরা আমার প্রেমে পড়ে, কিন্তু যখন গেটের কাছে এসে আমার সাথে দেখা করতে যায়, আমাকে দেখে তখন আর পছন্দ করে না। এইটাই আর কি অসুবিধা। আচ্ছা, কিন্তু যারা কণ্ঠের প্রেমে পড়েছে তারা তো কণ্ঠের প্রেমেই থাকবে। আজকে জয়িতা আছেন আমাদের সঙ্গে, জয়িতা ঘোষ দোলা। বিরতির আগে আপনার কাছ থেকে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনেছি, এবার দুটো নজরুল শুনতে চাই। আপনার পছন্দের দুটো নজরুল সঙ্গীত শুনতে চাই। জি, আমি চেষ্টা করছি। কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা, আনো মনে ভাষাও চম্পা সে ফালিকা, আনো মনে ভাষাও চম্পা সে ফালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে। প্রভাত সিনানে আসে আলো সে, কঙ্কন তাল হানো কলসে, প্রভাত সিনানে আসে আলো সে, কঙ্কন তাল হানো কলসে, খেলে সমীরণ লয়ে কবরীর মালিকা, খেলে সমীরণ লয়ে কবরীর মালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা। দিগন্তে অনুরাগে নবারুণ জাগে, তব জল ঢলো ঢলো করুণা মাগে, দিগন্তে অনুরাগে নবারুণ জাগে, তব জল ঢলো ঢলো করুণা মাগে, ঝিলাম রে বানদী তীরে, মেঘদূত বুঝে খোঁজে ফিরে, ঝিলাম রে বানদী তীরে, মেঘদূত বুঝে খোঁজে ফিরে, তোমারে তন্নি শ্যামা কর্ণাটিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা, আনো মনে ভাষাও চম্পা সে ফালিকা, আনো মনে ভাষাও চম্পা সে ফালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে, কাবেরী নদী জলে, কাবেরী নদী জলে কে গো বালিকা। খেলে সমীরণ লয়ে কবরীর মালিকা,
তো ভাই দেখেছেন দোলা কিন্তু আজকে মানে কবরীতে মালিকা পড়েছে। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। আচ্ছা, এই গানটাতে কিন্তু অসাধারণ একটা রূপকল্প চিত্রায়ন করা হয়েছে। বিশেষ করে আমরা দেখি যে নজরুলের গানে বেশ কিছু নদীর নাম এসেছে, তার মধ্যে বোধহয় যমুনাটাই সবচেয়ে বেশি এসেছে। এছাড়া হ্যাঁ, কাবেরী, ঝিলম, রেবা, এরকম বহু নদীর নাম এসেছে। সেইখানে প্রভাত সিনানে একটা মেয়ে যাচ্ছে, তার যে রূপকল্প সেটি তৈরি করা হয়েছে এখানে। যাক, তো ভাই আপনি এখন কি করছেন? বিশেষ করে আপনি তো উপস্থাপনা করেন, আবৃত্তি করেন, ভয়েস ওভার করেন। আমি বলবো যে বাংলাদেশে হাতে গোনা 2-4 জন যারা এই কণ্ঠকেই পেশা হিসেবে নিয়েছেন, তাদের মধ্যে আপনি একজন, বিশেষ করে বাচিক শিল্পকে যারা পেশা হিসেবে নিয়েছেন। কণ্ঠকে পেশা হিসেবে অনেকে নিয়েছে, কিন্তু পেশার পাশাপাশি অনেকে চাকরি করে, অনেকে ব্যবসা করে, অনেক কিছু করে। কিন্তু শুধুমাত্র এই কণ্ঠকে পেশা হিসেবে কিন্তু খুব যে একটা মানুষ এসেছে তা নয়। আমি অনেক সাহস করে কিন্তু এটাকে পেশা হিসেবে নিয়েছি। আমি ভালো চাকরি করতাম, সেখানে যে বেতন পেতাম, তারপরে চিন্তা করলাম কি যে আমি এই পেশায় থেকে হচ্ছে অনেক বেশি ইনকাম করতে পারি বা করছি, তখন চাকরি ছেড়ে দিলাম। তো চাকরি ছেড়ে দেওয়াতে সুবিধা হলো কি যে এই পেশায় আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। ওই সাহসটা আমি নিজে থেকে তৈরি করেছি এবং আমি সাকসেসফুল। আচ্ছা, আমাদের এই ত্রিবেণীতেই একবার শিমুল মুস্তাফা এসেছিলেন। ওনাকে প্রশ্ন করেছিলাম যে শুধু আবৃত্তিকে পেশা হিসেবে নেওয়াটা কতটা সমীচীন হবে। তখন উনি বলেছিলেন, কেন, আমাদের মাহি আছে, বিশেষ করে মাহিদুল ইসলামের কথা বলেছেন। ভয়েস মানেই এখন তোহা ভাই, আপনি বোধহয় বেশ কিছু টেলিভিশনের সঙ্গেও জড়িত আছেন। হ্যাঁ, আমি বাংলা ভিশনে আছি এবং পাশাপাশি আমেরিকার একটা চ্যানেল আছে TVN 24, ওই একই পেশায় আমি চাকরি করি। আপনারা বলেন যে পেশা হিসেবে নেওয়া যাবে না, কেন যাবে, কিন্তু এটাকে ধৈর্য সহকারে টিকে রাখা খুব মুশকিল। এই পেশায় আসাটা খুব কঠিন, কিন্তু অনেক ধৈর্যের দরকার। একবার এস্টাবলিশ হয়ে গেলে কিন্তু তখন আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, আমি যতটুকু জানি। তার কারণ আমি যদি একটা প্রশ্ন করি যে আমি যদি এখন আমি ঠিক না, মানে এখনকার প্রজন্ম যারা বা এখন যারা ছোট আছে, তারা যদি একজন ইসমাত তোহা হতে চায়, তো আপনি কি বলবেন তাদের? হতে পারে, যদি কেউ ইচ্ছে করে হতে পারে। আমি এই পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তো ভাই, আমি আর আপনি কথা বলছি পুরো অনুষ্ঠান জুড়ে, দোলা কি মাইন্ড করছে কিনা আমি বুঝতে পারছি না। না, একদমই না, আমার শুনতে খুব ভালো লাগছে। দোলার যদি কোনো প্রশ্ন থাকে তোহা ভাইয়ের কাছে। আসলে আমি খুবই গর্বিত যে আমি এত ছোট বয়সে ওনার মতো একজন গুণী ব্যক্তিত্বের সাথে বসে প্রোগ্রাম করতে পারছি। কৃতজ্ঞতা আপনার প্রতি। এবং আসলে জানতে চাইবো যে উনি যেহেতু বলেছেন যে ওনাকে অনেক কাঠখড় পোহাতে হয়েছেন এবং এখানে আসতে হয়েছেন, তো এখানে আসতে পেরে এখন উনি আর কি কিভাবে অন্যদের মাঝে সেটা বিলিয়ে দিচ্ছেন, বা মানে নতুন প্রজন্ম কিভাবে তার কাছ থেকে শিখতে পারছেন? আপনি কোথায় কোথায় শেখাচ্ছেন, কাকে কাকে শেখাচ্ছেন, সেটি মূলত দোলা জানতে চাচ্ছি। আসলে আমার কোনো ইনস্টিটিউশন নাই, মাঝে মধ্যে ইনস্টিটিউশনের ক্লাস নেই। আর আমার সঙ্গে যারা আগ্রহ করে যে হ্যাঁ তবে আপনার সঙ্গে কাজ করবো, এরকম অনেকেই আছে, অনেকে কাজ করছে, অনেকে ভালো ভয়েস দিচ্ছে, ইদানিং অনেক নাম করে ফেলেছে তারা ভয়েসে। চেষ্টা করি যতদূর পারি, কিন্তু ব্যাপার হতো কি যে আমি যেটা করব সেটা আয়ত্ত করা একটু কঠিন। কেননা একটা স্ক্রিপ্ট দেখে বুঝতে হবে যে স্ক্রিপ্টটা কোন ধরনের ভয়েস ডিমান্ড করছে, কী থ্রোয়িং ডিমান্ড করছে, স্ক্রিপ্টটা কী চায়। বিশেষ করে আমি ডকুমেন্টারি যেগুলো করি, বাংলাদেশের সর্বোচ্চ ডকুমেন্টারি আমি করি, 95 to 98% ডকুমেন্টারি আমি করি। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে শুরু করে আর্মি, নেভি, পুলিশ, র্যাব, বিজিবি, এয়ারফোর্স সব আমি করি একচেটিয়া। তো একটা স্ক্রিপ্টের প্রথম 2 লাইন দেখে বুঝতে হবে যেটা স্ক্রিপ্টটা কীভাবে পড়তে হবে। এইটা যখন আসবে, একটা মানুষ যখন স্ক্রিপ্ট আমার হাতে দেয়, যে মানুষটি স্ক্রিপ্টটা তৈরি করে সে ফুটেজগুলো দেখে তৈরি করে। আর আমি যখন পড়ি তখন পড়ার সময় কিন্তু ওই ফুটেজটা আমার চোখের সামনে ভাসে, যদি আমি দেখি না। বর্তমানে আমেরিকার চ্যানেলে TVN 24 একটা অনুষ্ঠান আমার যায়, আওয়ার কমিউনিটি। ওটা আমেরিকার বাংলা কমিউনিটিতে যে সমস্ত অনুষ্ঠানগুলো ওদের সঙ্গে, ওনাদের স্টুডিওতে আমি গিয়েছি ওই আমেরিকাতে, জ্যাকসন হাইটের কাছে উডল্যান্ড বা এরকম একটা রোড আছে, সেখানে ওনাদের স্টুডিও। আমি আমেরিকাতে যখন গিয়েছিলাম নিউ ইয়র্কে, তখন ওনাদের স্টুডিওতে গিয়েছি।
মানে ওনাদের ঢাকার শ্যামলী স্টুডিওতে গিয়েছি আমি, সেখানে হ্যাঁ শ্যামলী স্টুডিওতে আমি কাজ করি, ওখানে শ্যামলী স্টুডিও, এখান থেকে আমি রেকর্ড করে পাঠাই আমি সবগুলো। আর আমার বাসায় ছোট একটা স্টুডিও আছে, মানে সবসময় তো আর শ্যামলীতে যাওয়া সম্ভব হয় না, বাসায় বসে করে দিই আর কি। এবার দোলার পক্ষ হয়ে আমি একটা অনুরোধ করি, দোলা আমরা একটা প্রেমের কবিতা শুনি জি, তোমার কাছ থেকে। নিশ্চয়ই। নির্বরণী কোনো কবিতা, ওটা কিছু নয়। এইবার হাত দাও, টের পাচ্ছ আমার অস্তিত্ব? পাচ্ছ না? একটু দাঁড়াও, আমি তৈরি হয়ে নেই। এইবার হাত দাও, টের পাচ্ছ আমার অস্তিত্ব? পাচ্ছ না? তোমার জন্মান্ধ চোখে শুধু ভুল অন্ধকার। ওটা নয়, ওটা চুল। এই হলো আমার আঙুল। এইবার স্পর্শ করো। না না না, ওটা নয়, ওটা ওটা কণ্ঠনালী। গরল বিশ্বাসী এক শিল্পীর মাটির ভাস্কর্য। ওটা অগ্নি নয়, ওই আমি, আমার যৌবন। শোকের সামান্য নিচে কেটে ফেলা যন্ত্রণার কবন্ধ প্রেমিক। ওখানে কি খোঁজো তুমি? ওটা কিছু নয়, ওটা দুঃখ। রমণীর ভালোবাসা না পাওয়ার চিহ্ন বুকে নিয়ে ওটা নদী নীল হয়ে জমে আছে ঘাসে। এর ঠিক ডান পাশে, ওইখানে, হ্যাঁ হ্যাঁ, ওইখানে হাত দাও, হাত দাও। হ্যাঁ, ওটাই বুক। ওইখানে হাত রাখো, ওটাই হৃদয়। ওইখানে থাকে প্রেম, থাকে স্মৃতি, থাকে সুখ, প্রেমের সিম্ফনি। ওই বুকে প্রেম ছিল, স্মৃতি ছিল, সব ছিল। তুমি থাকোনি। জানি না সে থেকেছে কি থাকেনি। যাই হোক, আমরা অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দোলার কাছে যাই এবার। দোলা হয়তো ভাবতে পারে যে এরা দুজনেই বকবক করছে, আমাকে সুযোগ দিচ্ছে না। না না, অবশ্যই না, আমি আসলে মন্ত্রমুগ্ধ হয়ে আপনাদের কথা শুনছিলাম। আপনার ক্যাম্পাস সম্পর্কে কিছু বলুন, বিশেষ করে কবি নজরুল ইসলামের নামে একটা বিশ্ববিদ্যালয়, সেখানে আমার খুব ইচ্ছে, বাট এখন পর্যন্ত যাওয়া হয়নি। আপনার ক্যাম্পাস সম্পর্কে একটু জানতে চাই আমরা। আশা করব আপনি নিশ্চয়ই পরবর্তীতে কোনো এক সময় যাবেন এবং নিশ্চয়ই ভালো লাগবে। যেহেতু আমার বিশ্ববিদ্যালয়ের নাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এই কারণে আসলে আমার ক্যাম্পাসের মানে প্রতিটা মুহূর্তেই যেন আমাদের মনে হয় যে এটা আসলেই নজরুল ইসলামের কোনো একটা স্মৃতি নিয়ে। তো এই কারণে আসলে আমাদের ক্যাম্পাসটা একটি গ্রামে, ত্রিশালে, এবং সেখানে খুবই কাজীর শিমলা ওখান থেকে কত দূর জানেন কি? আপনি গিয়েছেন কি কখনো কাজীর শিমলা? কাজীর শিমলা ওখান থেকে 15-20 মিনিটের রাস্তা। আচ্ছা, মানে 15-20 মিনিট কি রিক্সায় না বাসে? বাসে, আচ্ছা। হ্যাঁ, আমি একবার ময়মনসিংহ যাওয়ার সময়ে তখন রাস্তার ডান পাশে পড়ে কাজীর শিমলা স্কুল, এটা গাড়ি থেকে দেখেছি। হ্যাঁ। আরেকটা বিষয় তোহা ভাই, বাংলাদেশে না, পৃথিবীতে বোধহয় আমি যতদূর জানি যে এই কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি একমাত্র যেখানে পুরো ক্যাম্পাস জুড়ে বোধহয় অসংখ্য কবিতা আছে, ক্যাম্পাস জুড়ে। এবং ওখানকার ছেলেমেয়েরা বিশেষ করে বোধহয় যারা বাংলাতে পড়ে, এই কবিতা লিখে লিখে বিভিন্ন জায়গায় ব্যানার করে ফেস্টুন বানিয়ে রেখেছে। তো এটা দেখে আমি খুবই অনুপ্রাণিত হই এবং আমার সেখানে খুব যাবার ইচ্ছে। এবং যারা সাংস্কৃতিক মনা তাদের গেলে খুবই ভালো লাগবে, কারণ হচ্ছে আমাদের একটা বিল্ডিংয়ে দেখা যাচ্ছে যে নিচতলায় নাট্যকলা বিভাগে সকলে নাটক করছেন, গান করছেন, এবং তার উপরেই চারুকলা, সঙ্গীত বিভাগ এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া, মানে সংস্কৃতির একদম বিশাল একটা ক্ষেত্র বলা চলে, একটা আনন্দ নিকেতন। দোলার কাছ থেকে এবার আরেকটি নতুন সঙ্গীত শুনতে চাইবো, এবং এটি বোধহয় আজকে আমাদের শেষ গান। তো ভাই কি বলেন? হ্যাঁ, যদি সেরকম শেষ গানটা ঠিক শেষের মধ্যেই হতে হবে, যার শেষ ভালো তার সব ভালো, তাই না? সুতরাং আমরা ওইভাবে ওইরকম গানই শুনবো। কোনটা করতে চান কথাটা? আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না। আমরা কিন্তু দোলাকে চিরতরে দূরে দেবো না। না, এটি তো আসলে নজরুলের কথা সত্যি, কিন্তু এই যে নজরুল চলে গেছেন, চিরতরে দূরে চলে গেছেন, বাট আমরা কিন্তু তাকে বলতে পারিনি। হ্যাঁ, আমরা দোলাকে মনে রাখতে চাই এই গানের মধ্যে। দোলা এবং নজরুল দুজনই বেঁচে থাকুক আমাদের মাঝে এবং আমাদের শ্রোতাদের মাঝে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দিব না ভুলিতে। আমি
দূরে চলে যাব তবু আমারে দিব না ভুলিতে আমি বাতাস হইয়া জড়াইব কেশ বাতাস হইয়া জড়াইব কেশ পেনে যাবে যবে খুলিতে তবু আমারে দিব না ভুলিতে আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দিব না ভুলিতে তোমার সুরের নেশায় যখন ছিমাবে আকাশ কাঁদিবে পবন তোমার সুরের নেশায় যখন ছিমাবে আকাশ কাঁদিবে পবন রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে দুলিতে তবু আমারে দিব না ভুলিতে আসিবে তোমার পরম উৎসব কত প্রিয়জন কে জানে মনে পড়ে যাবে কোন সে ভিখারি পায়নি ভিক্ষা এখানে তোমার কুঞ্জ পথে যেতে চমকে থামিয়া যাবে বেদনায় তোমার কুঞ্জ পথে যেতে চমকে থামিয়া যাবে বেদনায় দেখিবে কে যেন মোরে মিশে আছে দেখিবে কে যেন মোরে মিশে আছে তোমার পথের ধুলিতে তবু আমারে দিব না ভুলিতে আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দিব না ভুলিতে আমি বাতাস হইয়া জড়াইব কেশ বেনে যাবে যবে খুলিতে তবু আমারে দিব না ভুলিতে আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দিব না ভুলিতে। এই গানটা যতবারই শুনি না আমার মনটা ভারাক্রান্ত হয়ে যায় তো ভাই। আর নজরুলের আরেকটা গান আছে আমার আপনার চেয়ে আপন যেজন, এই দুটো গান আমাকে খুব মানে আবেগ আপ্লুত করে ফেলে। স্বাভাবিক। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আমরা অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। তো ভাই, যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে। আমি প্রথমে কৃতজ্ঞ জানাবো ওয়ালটন, আমার প্রাণের একটা প্রতিষ্ঠান। ওয়ালটনকে আমি শুভেচ্ছা, মানে আমার প্রাণের অনেক গভীর থেকে তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। ওয়ালটন স্মার্ট ফ্রিজ আয়োজিত ত্রিবেণী অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন বলে আমি কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ জানাই। তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞ তাদের কাছে। তো ভাই, আপনাকেও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আপনার কাছে, আপনি সময় নষ্ট করে আমাদের এখানে এসেছেন। যেহেতু বলেছি আমি আগে, আমাদেরকে আমার পেশা, সুতরাং আমার এটা সময় দিতেই হবে। এটা দোলা, আপনি অনেক দূর থেকে এসেছেন, আপনার যদি কিছু বলার থাকে দর্শকদের জন্য। প্রথমেই ওয়ালটন স্মার্ট ফ্রিজ
ত্রিবেণীর এই সুন্দর অনুষ্ঠানটিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনাকে অনেক বেশি ধন্যবাদ এবং ক্যামেরার পেছনে যারা কাজ করছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং দর্শকদেরকে অনেক বেশি ধন্যবাদ, তারা ধৈর্য ধরে অনুষ্ঠানটি উপভোগ করলেন এবং আমি চেষ্টা করেছি গানগুলো ভালো করার। ভুল ত্রুটি অনেক হয়েছে, আশা করি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে অনেক অনেক আশীর্বাদ এবং দোয়া করবেন যেন আমি অনেক ভালো গান গাইতে পারি। ধন্যবাদ। দর্শক, ত্রিবেণীর আজকের পর্বে আমাদের অতিথি ছিলেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী এবং আমি যাকে শুরুতে কণ্ঠের জাদুকর বলেছিলাম সৌদি ইসমাত তোহা। আমাদের সঙ্গে ছিলেন কণ্ঠশিল্পী জয়িতা ঘোষ দোলা। তাদের প্রতি কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা আপনাদের প্রতিও যারা কষ্ট করে এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখলেন। ত্রিবেণীতে যারা গাইতে চান বা আবৃত্তি করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এ বিষয়ক একটি সংবাদ প্রকাশিত হয় রাইজিং বিডিতে, সেখানে আমাদের মোবাইল ফোন নম্বর এবং ইমেল আইডি দেওয়া থাকে। এছাড়া আমাদের ফেসবুক পেজের লিঙ্কেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আবার দেখা হবে ত্রিবেণীর নতুন পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন।